1996 সাল থেকে 5 বছর আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানরা 2001 সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ক্ষমতা হারিয়ে কোণঠাসা হয়ে পড়লেও 20 বছর পর ফের আফগানিস্তানের কবজা নিয়েছে তালিবানরা এবং এই নিজেদেরকে জয়ী দাবি করে ঘোষণা করছে যুদ্ধ সমাপ্তির। উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট। চরম আতঙ্কে দেশ ছাড়ছেন শত শত আফগান এবং সেই সাথে আতঙ্ক বিরাজ করছে দেশটির কর্মজীবী নারী, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের মধ্যে। উদ্বেগ জানাচ্ছেন বিশ্ব নেতারা। বাংলাদেশ থেকেও তালিবানদের ডাকিয়ে কিছু মানুষ আফগানিস্তানে গেছে, বলছেন বিএনপি কমিশনার। এই তালিবানদের আফগান দখলে নেওয়ার প্রভাব বাংলাদেশের জঙ্গিবাদ এবং জঙ্গি পরিস্থিতির উপর কেমন প্রভাব পড়বে আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা এবং সার্বিকভাবে কিভাবে তালিবানরা আফগান দখলে নিল, এর পরিণতি কি? এই আলোচনায় রাজকাহনের শারমিন চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক, যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী এবং সাবেক রাষ্ট্রদূত M হুমায়ুন কবির। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। শিরোনাম ঠিক করেছি ফের আফগানিস্তানের দখলে তালিবান, কিভাবে, এর পরিণতি কি? এটি শুরুতে এসে কিভাবে জায়গাটায় আমি জানতে চাই। আমি জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনি একটু যদি বলেন যে 2001 সালে আফগানিস্তানের মানে তালিবানদের পতন ঘটলো, তারপরে আমরা দেখলাম 2003 সালে আফগান তৎকালীন প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং আমরা দেখেছিলাম যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি বলেছিলেন যে তালিবানরা খোঁড়া হয়ে গেছে। তারপর আসলে কি হলো, কিভাবে 20 বছর পরে পুরো আফগান দখলে নিয়ে নিল তালিবানরা? আপনাকে জিজ্ঞেস করছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, ইশফাক ইলাহি চৌধুরী, আপনার কাছে প্রশ্নটি করছিলাম। আমি আসলে জানতে চাইছিলাম যে কিভাবে তালিবানরা আফগান দখলে নিল, এই অবস্থায় এসে পৌঁছালো কি করে। এটিও যোগ করে দেই যে এতে আফগান নাগরিকদের মানে সম্মতি আছে, তারা সমর্থন করছে, এরকমটি কি বিষয়টা জনাব ইশফাক ইলাহি চৌধুরী? আমার মনে হয় না, কারণ তা না হলে আজকে যে অবস্থা দেখছেন যে লক্ষ লক্ষ লোক পালিয়ে যেত না। আমরা 20 বছরে আমরা দেখেছি যে এই অত্যন্ত যে সন্ত্রাসী একটা পরিবেশ হয়েছিল আফগানিস্তানের ভিতরে, এবং সেটাই তালিবানরাই করেছে। রাস্তাঘাটে বোমা মারা, মসজিদে বোমা মারা, হসপিটালে বোমা মারা, হসপিটাল থেকে রোগী সরিয়ে নেওয়ার সময় তাদেরকে বোমা মারা, তাদের জানাজাতে বোমা মারা। এইভাবে তারা সমস্ত জনগণের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল। তো তারপরেও কিন্তু আফগানিস্তান আর্থসামাজিক দিক দিয়ে গত 20 বছরে অনেক দূর এগিয়ে গেছে। শুধুমাত্র মেয়েদের কথাই নয়, মানে তাদের লাইফ এক্সপেক্টেন্সি বলেন, তাদের আয় গড়পড়তা আয় বলেন, তাদের শিক্ষার হার বলেন, তাদের যে দেশের একটা কোনো শাসনতন্ত্র ছিল না সেখানে একটা শাসনতন্ত্র হয়েছে, সেখানে একটা পরপর 2-3 বার সেখানে নির্বাচন হয়েছে। এবং তালিবানদের আতঙ্ক সত্ত্বেও সেখানে মেয়েরা শুধুমাত্র নির্বাচন করে নাই, পুরুষ প্রার্থীকে হারিয়ে মেয়েরা কিন্তু পার্লামেন্টে গেছে, যে দেশে কোনোদিন এগুলো ছিল না। এরপরেও যে এই হলো, আমি তার প্রথম দায়ী করবো মার্কিন যুক্তরাষ্ট্রকে এই জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন আপনার দোহাতে আলোচনা শুরু করলো যে যেখানে যে স্বীকৃত সরকার আফগান সরকারকে বাদ দিয়ে শুধুমাত্র তালিবান গোষ্ঠীর সঙ্গে যখন আপনারা আলোচনা শুরু করলেন এবং আলোচনার একটা বলে দিলেন যে আমরা একটা সময় বলে দিলেন এই তারিখে আমরা চলে যাব, এই তারিখের মধ্যে আমরা চলে যাব, তখনই কিন্তু আপনি তালিবানদের জন্য সেটা একটা সুখবর এবং আফগান সরকারের জন্য একটা মৃত্যু ঘন্টা তখন বেজে গেল। কারণ আপনি তখন হলো কি, তালিবানদের আর শক্তি ক্ষয় করার প্রয়োজন নাই, তারা জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে সরে যাচ্ছে। এবং আপনি দেখেন আফগানিস্তান সরকারে আজকে তাদের সৈন্যদের 4-5 মাস ধরে তারা বেতন দিতে পারেনি, তাদের বেতন দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু ইভেন যখন তারা পুরো যুদ্ধ চলছিল তখন কিন্তু বারবার আসছে যে একটা তালিবান সৈন্য কিন্তু আফগান সৈন্য থেকে অনেক বেশি বেতন পায়। কিভাবে পায়? কারণ এই যে আফগানিস্তানের যে ড্রাগ ট্রেডটা বিলিয়নস অফ ডলার, তারপরে মধ্যপ্রাচ্য থেকে কত টাকা আসছে তার কখনই কোনো অসুবিধা হয়নি। সুতরাং মানে আমি বলবো যে ইয়েস, আলটিমেটলি এই ধরনের কলাপস কেউই চায় নাই এবং এটা হওয়া উচিত ছিল না।
এর পিছনে আরো অনেক কারণ আছে, কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে, বিশেষ করে জো বাইডেন যেভাবে উনি দিন তারিখ দিয়ে উনি, এবং তারও আগে যে যখন তার লাস্ট সরে যাওয়ার কথা তারও আগে উনি যেভাবে সরে গেলেন, এটা কিন্তু এরপরে কোনো সৈনিকের আপনার মোরাল, তার অস্ত্র থাকতে পারে কিন্তু যুদ্ধ করার মোরাল তাদের থাকবে না। আর আরো একটা জিনিস, ওরা বলছে আমরা তো ওদের অস্ত্র দিয়েছি, ট্রেনিং। আপনি সেনাবাহিনীকে একটা গড়ে তোলার জন্য তাকে কেবলমাত্র অস্ত্র দিলে তো হবে না, তাকে ধন্যবাদ। আপনার কথাটা আমি যতটুকু স্পষ্ট হচ্ছে যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকেই দায়ী করছেন। আমি জনাব হুমায়ুন কবির আপনার কাছ থেকে একটু এই বিষয়টা জানি, মার্কিন যুক্তরাষ্ট্রকে আসলে কতটা দায়ী করছেন? আফগান প্রেসিডেন্ট পালিয়ে যাবার আগে গেল 2 আগস্ট তিনি বলছেন যে আচমকা মার্কিনীদের এরকম সেনা প্রত্যাহার এটি কাবুলের নিরাপত্তা পরিস্থিতির অবনতির জন্য দায়ী। ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট, তিনিও বাইডেন প্রশাসনকে এর জন্য দায়ী করছেন এবং বাইডেনের পদত্যাগও দাবি করছেন। আসলে মার্কিনীদের ভূমিকা কি, মার্কিন প্রশাসনের ভূমিকা কি, আর এই ভূমিকায় কেন গেল আমেরিকা? ধন্যবাদ আপনাকে। আসলে যেটা ইশফাক ভাই বলছিলেন, ওনার সূত্র ধরে যদি বলি, মার্কিনীদের একটা বড় ভূমিকা ছিল এই কারণে যে অর্ডার যেটাকে আমরা বলি, অর্থাৎ গত 20 বছরে আফগানিস্তানের যে শাসন কাঠামো, সমাজ কাঠামো, এটা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তারা তাদের মতো করে তাদের ধারণা অনুযায়ী একটা সমাজ তারা গড়তে চেষ্টা করেছে। তো সেই দিক থেকে মার্কিনীদের একটা বড় দায়িত্ব ছিল, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু সেই সাথে সাথে প্রশ্নটা যেটা আসবে, যেটা এখন আমরা হয়তো একটু হাইন্ডসাইটে বলতে পারি, যদিও এটা নিয়ে আলোচনা আগে যে হয়নি তা না, এই তালেবান 2 মাস সময়ের মধ্যে 34টা প্রদেশ বা প্রভিন্স তারা দখল করে ফেললো, এবং সেই জায়গাগুলোতে আফগান সেনারা, তারপরে ওয়ারলর্ডস যাদেরকে বলা হয়ে থাকে, তারা কেউই তাদের প্রতিরোধ করে দাঁড়াতে পারলো না। এটা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দোষ চাপিয়ে কি সমস্যাটা যথেষ্ট যথাযথ বিশ্লেষণ আমরা করতে পারছি? নিশ্চয়ই তাদের তালেবানদের পেছনে জনসমর্থন যদি বলেন, খানিকটা জনসমর্থন ছিল। তা না হলে এইভাবে যুদ্ধ ছাড়া অন্যান্য সব আত্মসমর্পণ করলো, কেউ তাদের সাথে সমঝোতা করে জিনিসটা সমাধান করলো। তো আমি যেটা মনে করি যে এখানে কয়েকটা জিনিস আমাদের একটু বিশ্লেষণ বোধহয় প্রয়োজন আছে। এটা হলো যে তালেবানরা কয়েকটা পর্যায়ে তারা কিন্তু তাদের এই সংগ্রামটা যদি বলি, বা তাদের এই প্রয়াসটা তারা চালিয়েছে। একটা হচ্ছে আপনি ধরতে পারেন একটা রাজনৈতিক লক্ষ্য নিয়ে তারা কাজ করেছে, এবং আফগানিস্তানের ভেতরে এটা আমরা আগেও জানি যে আফগানিস্তানে গত কয়েক বছর ধরে পত্রপত্রিকায়, গ্লোবাল মিডিয়াতে প্রায়ই আসতো যে আফগান গভর্নমেন্টের ক্ষমতাটা শুধুমাত্র শহর কেন্দ্রিক, গ্রামগুলোতে তালেবানদের উপস্থিতি আছে, এটা তারাও স্বীকার করে। তো কাজে যদি তাই হয়ে থাকে, তার অর্থ দাঁড়াচ্ছে এই যে শহরের বাইরে গ্রামীণ জীবনে তালেবানরা তাদের একটা রাজনৈতিক কাঠামো দাঁড় করেছে, এবং সেই কাঠামোটা যে কাজে দিয়েছে তাদের ক্রাইসিস টাইমে বা তাদের যখন প্রয়োজন, সেটা বোঝা যাচ্ছে। তো এটা আমার ধারণা এই আফগানিস্তানের সমাজ কাঠামোতে এই রাজনৈতিক আদান প্রদান, লেনদেনটা কিন্তু আছে। সেটা তালেবানরা যখন ক্ষমতা থেকে যায়, মার্কিনারা যখন এসে 2001 সালে ঢোকে আফগানিস্তানে, তখন তারাও কিন্তু এই লেনদেনের মধ্য দিয়ে কিন্তু তালেবানদেরকে ক্ষমতা থেকে তাড়িয়েছে, এবং তখন প্রায় একই রকম ঘটনা ঘটেছিল। নর্দার্ন অ্যালায়েন্সের লোকজন কাবুলের প্রান্তে এসে দাঁড়িয়েছে, তালেবানরা কাবুল ছেড়ে দিয়ে চলে গেছে, যুদ্ধ হয়নি। কিন্তু এইভাবেই এখন যেভাবে দেখছেন যে একদল ছেড়ে চলে গেছে, আরেক দল এসে দখল নিয়েছে, একই প্রক্রিয়া হয়েছিল। তো কাজে আফগানের সমাজ ব্যবস্থায়, আফগানিস্তানের রাজনৈতিক ব্যবস্থায় এই ধরনের লেনদেন, আন্ডারহ্যান্ড ডিলিংস হয়ে থাকে। এখানে তালেবানরা যথেষ্ট বুৎপত্তি দেখিয়েছে, এটা বলতে হবে। দ্বিতীয় যে জায়গাটা আমার কাছে মনে গুরুত্বপূর্ণ, যেটা চিন্তার বা আলোচনার দাবি রাখে, সেটা হচ্ছে তালেবান কূটনৈতিক ভাবে আফগান সরকারের চাইতে বেশি বুৎপত্তি দেখিয়েছে, এটা বলতেই। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তালেবানের যেটা ইশফাক ভাই উল্লেখ করছিলেন,
2020 সালের ফেব্রুয়ারিতে যে চুক্তিটা হয় সেটা তালেবানদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি হয়েছিল, এবং তালেবান কিন্তু সফলভাবে সেখানে ভারতের মতো দেশ তালেবান আফগান সরকারকে এই ধরনের প্রক্রিয়া ঢোকাবার জন্য সচেষ্ট থাকার পরেও তারা কিন্তু সফল হয়নি। অর্থাৎ তালেবানরা আফগান সরকারকে, গনি সরকারকে তারা বাইরে রাখতে সমর্থ হয়েছে। এখন প্রশ্ন হলো যে সেটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি 2020 সালে, এবং ইশফাক ভাই যথার্থই বলেছে, তখনই কিন্তু আফগানিস্তানে সরকারের, গনি সরকারের ভাগ্যটা নির্ধারিত হয়ে গিয়েছিল। এরপরে ব্যাপারটা ছিল সময়ের ব্যাপার, কখন এই সরকারটা যাবে। অর্থাৎ আফগানিস্তানের গনি সরকার তো বা গত 2001 সালের পরে সবগুলো সরকারই মার্কিন সমর্থনের উপর দাঁড়ানো ছিল। সেটা আপনি সামরিক সমর্থন বলেন, আর্থিক সমর্থন বলেন, রাজনৈতিক বলেন, কূটনৈতিক বলেন, সব ধরনের সমর্থনের উপর দাঁড়ানো ছিল। যখন মার্কিন যুক্তরাষ্ট্র একটু প্রশ্ন করি, আপনি সমর্থনের কথা বলছেন, আমি সাথে সাথে এই প্রশ্নটি করছিলাম যে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা বলছেন কিছুটা দায় তো আছেই যুক্তরাষ্ট্রের, কিন্তু এই অবস্থানে যুক্তরাষ্ট্র কেন গেল 20 বছর ধরে $1 ট্রিলিয়ন খরচ করলো সেই আফগানিস্তানে, এখন এসে যুক্তরাষ্ট্র মানে কেন আফগানিস্তান ছেড়ে যাচ্ছে? বিশ্লেষকরা অনেকেই বলছেন ভিয়েতনাম যুদ্ধের মতো যুক্তরাষ্ট্রের আরেকটি পরাজয় এটি, তেমনটি কি? এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যুদ্ধটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আপনি ভিয়েতনামেও যদি বলেন, ইরাকে বলেন, আফগানিস্তানে বলেন, যুদ্ধক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হারেন। মার্কিন যুক্তরাষ্ট্র হেরেছে শিকাগোর রাস্তায়, ভিয়েতনামের সময়। মার্কিন যুক্তরাষ্ট্র এখন হারছে ওয়াশিংটন, এবং এই যে ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির সাথে এই সাথে কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা ওখানে আর থাকবো না, এবং সেটা ওবামার আমল থেকেই ওবামা চেষ্টা করছিলেন। 2010 সাল পর থেকেই প্রেসিডেন্ট ওবামা নিজেও চেষ্টা করছিলেন ওখান থেকে বেরোবার জন্য, এবং তিনি সৈন্য বাড়িয়ে পরে ফেরত দেবেন এরকম একটা পরিকল্পনা ছিল, কিন্তু সেটা পারেন। ডোনাল্ড ট্রাম্প এসে সেই কাজটা করেছেন। এটা রাজনৈতিক সিদ্ধান্তটা, রাজনৈতিক, সামরিক নয়। কিন্তু তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট ক্ষমতা, হুমায়ুন কবির, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক পরাজয় তাহলে কি বলা যায়? ধন্যবাদ জনাব হুমায়ুন কবির, আপনার কাছে আবারও আসবো, নিশ্চয়ই আরো বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনবো। মানে এখন আফগান নাগরিকদের কি পরিণতি হতে পারে সেই আলোচনাটাও তো আছে, কিন্তু আমি জনাব একেএম শহীদুল হক এটি একটু জানতে চাই, যেটি জনাব ইশফাক ইলাহি চৌধুরী বলছিলেন যে তালিবান সৈন্যরা আফগানিস্তানের সৈন্যদের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠছে। মানে শক্তিশালী কিভাবে শক্তিশালী হয়ে উঠলো, বিশেষ করে এত অস্ত্র তারা কোথায় পেল আফগান মানে তালিবান সৈন্যরা? আপনাকে ধন্যবাদ। ইন্টারনেটের সমস্যা হচ্ছে মনে হয়। জনাব একেএম শহীদুল হককে আমরা শুনতে পাচ্ছি না। আমি কি তাহলে জনাব একেএম শহীদুল হকের কাছে একটু পরেই আসি? জনাব ইশফাক ইলাহি চৌধুরী, নিশ্চয়ই এই ব্যাখ্যাটা আপনার কাছেও একটা থাকবে যে কিভাবে এত অস্ত্র পেল তালিবানরা। অস্ত্রের ভান্ডারের অসুবিধা নেই আপনার। একটা উদাহরণ দেই, আমি তখন পুলিশ প্রধান। হ্যালো, শুনতে পান? জি জনাব একেএম শহীদুল হক, আপনাকে শুনতে পাচ্ছি। ইশফাক ইলাহি চৌধুরী, তাহলে আমি একটু জনাব একেএম শহীদুল হককে শুনিয়ে আপনার কাছে আসি। জনাব শহীদুল হক। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে 2017 সালে যখন আমি পুলিশ প্রধান ছিলাম, তখন আমি একটা চিফ অফ পুলিশ কনফারেন্স করেছিলাম। সেখানে 22টা দেশে পুলিশ প্রধানকে করেছিলাম। তার মধ্যে আপনার আফগানিস্তানে একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার এবং একজন সিনিয়র পুলিশ অফিসার আসছিলেন। তার সাথে আমার বাইলেটারাল মিটিং হয়। তখন তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এই অবস্থা হচ্ছে কেন, এটা কি জনগণের সাপোর্ট আছে? তখন তারা কিন্তু অকপটে বলেছেন যে আমাদের অ্যাবাউট 50% পিপল কিন্তু তালেবান পছন্দ করে, এবং গ্রামে এর সংখ্যা বেশি হবে, এবং আমাদের পুলিশের মধ্যে তালেবানের সমর্থক আছে, সেনাবাহিনীর মধ্যে তালেবানের সমর্থক আছে, এবং আমলাদের মধ্যে তো অনেক সমর্থক আছে। তখন কিন্তু তার কাছে কথা শুনেছিলেন। আমাদের বাংলাদেশের স্বাধীন হয় জনগণের কোনো সাপোর্ট ছিল না, এই জন্যই কিন্তু পাকিস্তান 95,000 সারেন্ডার করেছে। যদি জনভিত্তি না থাকে তাহলে এইভাবে তালেবানরা কখনো সফলতা আনতে পারে না। আমাদের তালেবান আফগানিস্তান 99% মুসলিম, এবং তাদের যে সামাজিক ব্যবস্থা, আপনার গ্রামগঞ্জে যে একজন হাফেজ, কোরআনে হাফেজ হয়, তাকে বলা হয় মোল্লা।
এবং এই মোল্লা ওই এলাকাকে অত্যন্ত সম্মানিত ব্যক্তি, সমাজপতি বলা যায়, তার কথা সালিশি হয়, বিচার হয়, সবকিছু হয়। কাজেই এই যে মোল্লারা কিন্তু ম্যাক্সিমাম ওই তালেবানের সমর্থক, এবং এই মোল্লাদের কারণে তাদের সমর্থন বাড়ছে, এবং দিন দিন তাদের মুজাহিদ গ্রুপ, যেটা মুজাহিদ তো সৃষ্টি হয়েছিল বামপন্থী সরকার যখন ছিল, তখন মুজাহিদ সৃষ্টি হয়েছে বামপন্থী সরকারকে তাড়ানোর জন্য। তখন তো রাশিয়ান 79-এ আসলো বামপন্থী সরকারকে, পিডিপি সরকারকে সাহায্য করার জন্য, কিন্তু রাশিয়াও কিন্তু ব্যর্থ হয়েছে। রাশিয়া তখন আর্থিক সংকট তো ছিল, রাশিয়া ছিল যে প্রেসিডেন্ট নজিবুল্লাহর সাথে এই তালেবানদের একটা যোগাযোগ করে দেওয়া যায় কিনা, কিন্তু তালেবানদের দেখে বেশি অ্যাগ্রেসিভ কিন্তু ছিল না, চাইছিল যে সমঝোতা করে দেওয়া যায় কিনা, কিন্তু এই তালেবানরা এত অ্যাগ্রেসিভ, তারা সমঝোতা আসেনি, বাধ্য হইয়া তখন এই রাশিয়া কিন্তু আমেরিকার সাথে যোগাযোগ করলো, আমেরিকার সাথে সুসম্পর্ক হলো, আমেরিকা, পাকিস্তান, আফগানিস্তান সব মিলে তখন জেনেভাতে যে অ্যাকর্ড হলো, সেই অ্যাকর্ডের উপর রাশিয়া চলে গেল, 1 বছর মধ্যে রাশিয়া চলে গেল। ঠিক আমেরিকাও 20 বছর চালাইছে, 20 বছর তাদের $10,000 বিলিয়ন খরচ হয়েছে এই আফগানিস্তানের পক্ষে জন্য। কাজে এখন তারা দেখতেছে এটা তো সমাধান না, এটা সমাধান হবে না। জনগণের বৃহৎ অংশ সাপোর্ট দিতেছে, এবং সেনাবাহিনী তারা যুদ্ধ করতে চায় না, তারা এবং সরকারও কিন্তু সেনাবাহিনীর বেতন বা পুলিশের বেতন ঠিক মতো দিব সেটাও পারতেছে না অবশ্যই। এবং পাকিস্তান, আমেরিকার সরকার তো এই যে ট্রেনিং করতে গিয়ে সেনাবাহিনীকে 20 বছর ট্রেনিং করতে গিয়ে প্রায় $10,000 কোটি খরচ করছে। কাজে তারাও এখন এত খরচ করে কোনো সমাধান হবে না, কাজে এখানে তার ব্যর্থ হবে। তখন তারা এই যে ডোনাল্ড ট্রাম্প এখন বিরুদ্ধে বলে, 2018 সালে তো ডোনাল্ড ট্রাম্পের সময় কিন্তু কাতারে দোহাতে কিন্তু মিটিং হলো এই তালেবানের সাথে, এবং তালেবানরা কূটনৈতিক ভাবে এত গুরুত্ব তারা দেখিয়ে দিয়েছে, তারা চায়নার সাথে সুসম্পর্ক তৈরি করেছে, রাশিয়ার সাথে সুসম্পর্ক তৈরি করেছে, আমেরিকার সাথে সুসম্পর্ক তৈরি করেছে, ইরানের সাথে সুসম্পর্ক তৈরি করেছে। ইন্টারন্যাশনাল যে সমস্ত শক্তিগুলি আছে, পাকিস্তান তো সবসময় তালেবানের পক্ষে ছিল, ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে তাদের কাছে সাপোর্ট পেয়ে কূটনৈতিক ভাবে তারা সাপোর্ট পেয়ে, এবং যারা গোয়েন্দা ISI, আল কায়দা, এদের সাথে তাদের একটা সম্পর্ক আছে। কাজেই আপনার আন্ডার হিডেন যে পাওয়ার গুলি আছে তাদের সাথে সম্পর্ক, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে সম্পর্ক তৈরি করছে, আবারও সমর্থন পাওয়ার চেষ্টা করছে আমরা দেখছি। জনাব কেম শহীদুল্লাহ, একটা বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও আসছি। অনেক প্রশ্ন রয়ে গেছে, বাংলাদেশের অবস্থানটাও, মানে বাংলাদেশের জঙ্গি পরিস্থিতি, বাংলাদেশের প্রতিক্রিয়া, এই বিষয়টা নিয়েও একটু নিশ্চয়ই কথা বলতে চাই। ফিরছি রাজকাহনে বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত বিদ্যুৎ রাজকাহনে। জনাব এম হুমায়ুন কবির, আপনার কাছ থেকে একটু সংক্ষেপে এটি জানতে চাই যে আগের অংশে আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্ত এটি, মানে তাদের যুক্তরাষ্ট্রের কৌশলটা কি, এটি একটু জানতে চাই। এদিকে আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এটিও শুনতে পাচ্ছি যে কিছু আফগান নাগরিকদের আশ্রয় দিতে তারা বাংলাদেশকে অনুরোধ করেছে, মানে যুক্তরাষ্ট্র অনুরোধ করেছে। তারা নাকি এই অনুরোধ আরো কিছু দেশকে করেছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী জানতে চেয়েছিলেন যে কোন কোন দেশকে অনুরোধ করা হয়েছে, সেরকম কোনো সদুত্তরও তারা দিতে পারেনি, কিন্তু অনুরোধটি বাংলাদেশকে করেছে, অনুরোধ প্রত্যাখ্যান করেছেন বলে বলছেন পররাষ্ট্রমন্ত্রী। মানে এইরকম অনুরোধও বা যুক্তরাষ্ট্র করে কি করে, যেখানে 11 লাখ রোহিঙ্গাদের ইতিমধ্যেই আমরা আশ্রয় দিয়ে রেখেছি। কি অবস্থান নিচ্ছে আসলে যুক্তরাষ্ট্র? সংক্ষেপে বিশ্লেষণটা জানতে চাইছিলাম। জি, শুনছি, আমি বলছি সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ধরেন গত 20 বছরে আফগানি সমাজের একটা বড় অংশ, বড় বলবো না, একটা বেশ উল্লেখযোগ্য একটা অংশ কাজ করেছে তাদের সাথে। সেটা তাদের সামরিক প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, তাদের এই যে সামরিক বাহিনীর কাজকে সমর্থন, বেসামরিক পর্যায়ে বা প্রশাসন, এই লোকগুলো যারা আছে তাদেরকে নিয়ে তারা এখন সমস্যায় পড়ছে। যেটা আপনারা দেখছেন, আজকে দেখছিলাম জার্মানির 10,000 লোক আছে, জার্মানির 10,000, মার্কিন যুক্তরাষ্ট্র তো আমার ধারণা কম করে হলো 25,000 লোক তাদের সাথে এই গত 20 বছরে বিভিন্ন ভাবে সংশ্লিষ্ট ছিল। এখন এরা ভয় আছে যে তালেবানরা এসে তাদেরকে মেরে ফেলবে, যেটা অযৌক্তিক কোনো ভয় নয়। তো কাজে মার্কিন যুক্তরাষ্ট্র এদেরকে নিয়ে বিপদে আছে। জার্মানির মতো দেশ 10,000 বললাম, ডেনমার্ক দেখলাম আজকে না 4,000 লোক আছে। তো কাজে যারাই এই বিভিন্ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিল তাদের নিয়ে তারা বিভিন্ন দেশকে অস্থায়ীভাবে তাদের রাখবার জন্য বলছে, কারণ এই লোকগুলোকে ভিসা দিয়ে তো মার্কিন যুক্তরাষ্ট্র নিতে হবে। মার্কিন ভিসা প্রক্রিয়ার একটা নিয়ম আছে, সেটা তারা খুব বেশি শর্টকাট করতে পারে না।
যে কারণেই তারা তাজিকিস্তানকে রিকোয়েস্ট করছে, টার্কিকে রিকোয়েস্ট করছে, পাকিস্তানকে বলেছিল, আপনি যেটা বললেন বাংলাদেশকেও বলে থাকবে, বিভিন্ন দেশকে অনুরোধ করেছে এই লোকগুলোকে সাময়িকভাবে রাখার জন্য, তাদের ভিসা প্রক্রিয়া চলছে। বাংলাদেশ সেটা আমি মনে করি যুক্তিসঙ্গত ভাবেই সে মার্কিনী বোঝা, আমরা এমনিতেই রোহিঙ্গা নিয়ে, আপনি যথার্থই বলেছেন রোহিঙ্গা নিয়ে বিপদে আছি, আবার কাদেরকে বোঝা নিব কেন, আমরা প্রত্যাখ্যান করে থাকলে সেটা সঠিক হবে। আগের প্রশ্নের আগের অংশে যদি যাই, যেটা বলছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা 4 বছর মেয়াদ এবং ওখানকার রাজনৈতিক প্রভাবে প্রভাবান্বিত, এটা মনে রাখতে হবে। আমি যেটা বলছিলাম সেটা ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আমরা দেখছি, আপনি ইরাক যুদ্ধ থেকে আমরা দেখছি, আফগান যুদ্ধ থেকে একই অভিজ্ঞতা। সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় লড়াইটা তাদেরকে লড়তে হয় নিজের দেশে। মানুষ জনসমর্থন যদি না থাকে তাহলে সেই যুদ্ধ তারা বেশি দিন চালাতে পারে না। সেটা ভিয়েতনামেও পারেনি, আফগানিস্তানেও পারলো না, ইরাকেও পারে, এবং ভবিষ্যতেও তাদের একই প্রবলেম থাকবে। এটা তাদের রাজনৈতিক সীমাবদ্ধ। আর এছাড়াও যেটা হয়, যেটা শহীদুল হক সাহেব বলছেন, আপনি কত ঢালবেন? আফগানিস্তানে যেটা হয়েছে যে $1 ট্রিলিয়ন মতো তারা খরচ করেছে, প্রেসিডেন্ট বাইডেন সাহেব যেটা বলছিলেন, $1 ট্রিলিয়ন খরচ করে। তবে এটাও আমরা মনে রাখতে হবে, আফগানিস্তানে এই $1 ট্রিলিয়ন একটা বিরাট অংশ দুর্নীতিতে গেছে। এবং আজকে কিন্তু এটাও আলোচনা, দুইটা জায়গায় প্রবলেম আফগান সোসাইটিতে এটাকে ক্ষয়িষ্ণু করে ফেলেছে, যে কারণে আজকে আফগান সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, কেউ দাঁড়াতে পারে। একটা হচ্ছে তারা গত কয়েক বছরে 2-3টা নির্বাচন করেছে, নির্বাচনগুলির একটারও বৈধতা ছিল না। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্টস অফিস, গভর্নমেন্ট অ্যাকাউন্টস অফিস থেকেই তারা বলেছে। দুর্নীতি সমাজের সর্বস্তরে, তারা যারা এই $1 বিলিয়ন বেনিফিশিয়ারি হয়েছে, যারা দুর্নীতিতে পেট মোটা হয়েছে, তারা কেউ আর এখন করতে পারে। এবং জি জনাব হুমায়ুন কবির, এই বিষয়টা স্পষ্ট, মানে বারবার যুক্তরাষ্ট্র একই রকম কাজ করে কেন, একই রকম রাজনৈতিক সিদ্ধান্ত? আপনি বলছিলেন ইরাক, ভিয়েতনাম, আফগানিস্তান, এটি তো রয়েই যাচ্ছে। কিন্তু আমি এই প্রশ্নের পরে একটু এখানে আসতে চাই। জনাব এ কে এম শহীদুল হক, যে আমাদের ডিএমপি কমিশনার বলছেন যে বাংলাদেশ থেকেও তালিবানদের আহ্বানে আফগানিস্তানে গেছেন কিছু মানুষ। আবার বাংলাদেশে একটা রোহিঙ্গা জনগোষ্ঠী রয়ে গেছে, যেখানে প্রচুর রোহিঙ্গা যুবক আছেন যারা বেকার, তাদেরকে টার্গেট করতে পারে বলে শমশের মুবিন চৌধুরী একটি পর্যালোচনা দিচ্ছেন, এবং তারা সাড়াও দিতে পারেন এই অবস্থায়। মানে বাংলাদেশের পরিস্থিতি কেমন হতে পারে, জঙ্গিবাদ, জঙ্গি পরিস্থিতি? দেখেন, যখন রাশিয়ান ইনভেশন হয়, মানে রাশিয়ার সৈন্য যখন আফগানিস্তানে ছিল, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আফগান তালেবানের সাথে কিন্তু অনেক মুসলিম কান্ট্রি থেকে যুবকরা, ধর্ম বিরোধী যারা গিয়েছে, বাংলাদেশ থেকেও গিয়েছে, এবং তারা যুদ্ধের পরে চলে আসে। এবং যুদ্ধের পরে চলে এসেই তারা কিন্তু ওই তালেবানের দীক্ষায় জঙ্গি সংগঠন করে, শাহেক আব্দুর রহমান, বাংলা ভাই, এদের নাম শুনছেন, এরা জঙ্গি জেএমবি তৈরি করে গোটা বাংলাদেশে এই 64 জেলায় 17ই আগস্ট যে বোমা প্রকাশ করলো, তারা কিন্তু তালেবান ফেরত জঙ্গি ছিল আর কি, যোদ্ধা ছিল। তারপর আপনি মুফতি হান্নান সেও কিন্তু তালেবান ফেরত যোদ্ধা। তালেবান থেকে যারা যুদ্ধ করতে গেছে তালেবানে, তারা কিন্তু ওই জঙ্গি দীক্ষা নিয়ে আসছে। এখন তালেবানের যে বিজয় হলো, এই বিজয়ে আমরা যদিও শাহেক আব্দুর রহমান, বাংলা ভাই সব 5 জন থেকে 6 জনকে ফাঁসিতে ঝুলাইতে পারছে, তারপর জেএমবি, হরকাতুল জিহাদ, এগুলির অনেক দমে গিয়েছিল। আবার 2013 সালে যখন আইএসআই উত্থান হলো সিরিয়া, ইরাকে, তখন কিন্তু এই জঙ্গিরা কিন্তু আবার উজ্জীবিত হয়েছে। তামিম চৌধুরী কানাডা থেকে বাংলাদেশে এসে 2013 থেকে যারা নিষ্ক্রিয় জেএমবি সদস্য ছিল, তাদেরকে আইএসআই আদলে আবার নিউ জেএমবি তৈরি করলো। কাজে এখন আবার তালেবানদের যে বিজয় হলো, এই বিজয়ে কিন্তু আমাদের দেশে যারা এই সমর্থক, নিষ্ক্রিয় যে সমস্ত জঙ্গিরা আছে, জেএমবি বলেন, হুতি বলেন, এরা যে চাঙ্গা হবে না এটা বলা যাবে না। তারা অবশ্যই চাঙ্গা হবে, তারা চেষ্টা করবে আবার ইয়ে করতে। তারা তখন আনন্দের বই যাচ্ছে তাদের মধ্যে, তালেবান জঙ্গি দিয়ে বিজয় হয়েছে। নেটো, আমেরিকার নেতৃত্বে নেটো দলের এতগুলি সেনাবাহিনী ফেরত গেল, পরাজয় হইলো।
কাজে আমাদের দেশে আশঙ্কা আছে এবং এই দক্ষিণ এই আশঙ্কার থেকে আমি জনাব এ কে এম শহীদুল হক পরের অংশে আপনার কাছ থেকে জানতে চাইবো, তাহলে বাংলাদেশের এই অবস্থা এখন কিরকম পদক্ষেপ নেওয়া উচিত? বাংলাদেশ তো একটা জঙ্গি দমন একটা শক্ত ভূমিকায় নিশ্চয়ই আছে, সেখান থেকে কি ভূমিকায় উচিত আমি পরের অংশে আসি। তবে আমি জনাব ইশফাক ইলাহি চৌধুরী, এই নিরাপত্তার সংকটটা আপনি কিভাবে দেখেন? সেটি বাংলাদেশের নিরাপত্তা সংকট, আঞ্চলিক নিরাপত্তা সংকট এবং বৈশ্বিক নিরাপত্তা সংকটটা আপনি কিভাবে দেখছেন? বৈশ্বিক সারা বিশ্ব এখন একটা উদ্বিগ্ন আছে। পশ্চিমা বিশ্ব বলুন বা ইভেন চীন বলেন, মধ্য এশিয়ার দেশগুলোর কথা বলেন, রাশিয়া বলেন। রাশিয়ার নিচে চেচনিয়াতে একটা বিরাট সমস্যা, সেখানে দ্বন্দ্ব যদিও এখনো নাই, তারা দেওয়ার বাড়ি। তো এই বিজয়টার এইসব বিভিন্ন সংগঠন, অন্তত 2-3-4 ডজন সংগঠন আছে যারা বিশ্বের নানান জায়গায় কাজ করছে, তারা উজ্জীবিত হতে পারে। আর তবে তালিবানরা যেটা বলছে যে আমরা এক্সপোর্ট করব না, আমরা কিন্তু এটাও রিপোর্ট হয়েছে যে ওই তালিবান গোষ্ঠীর মধ্যে কিন্তু অলরেডি আল কায়েদা এবং আইএস এর ইন্সপায়ার্ড গ্রুপ, সাব গ্রুপ সেখানে আছে, তাদেরকে এখনো বহিষ্কার করেনি। এবং এমনকি উইগুরের যে বিচ্ছিন্নতাবাদী কিছু নেতা এই তালিবানের মধ্যে আছে এবং চায়না চেয়েছিল তাদেরকে ফেরত দাও, কিন্তু তারা এখনো ফেরত দেয় নাই বা ফেরত হয়তো দিবে না। কিন্তু তারা বলেছে যে এরা আমাদের এখানে নিষ্ক্রিয় থাকবে, আমরা উইগুরে হস্তক্ষেপ করবো না। সুতরাং ইমিডিয়েট পেরিমিটারে যারা আছে তারা তো চায়না, ইরানের কথা বারবার আসে যে ইরান সমর্থন করেছে। আমার মনে হয় ইরানের এখানে গিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রকে চেকমেট করার জন্য, কিন্তু ইরান বেসিক্যালি একটা শিয়া রাষ্ট্র এবং শিয়া, এখানে যদি যেমন আফগানিস্তানের যদি হাজারাদের বিরুদ্ধে যদি তারা এখানে কোনো হয়, আফগানিস্তানের ভিতরে তালিবানদের সাথে সংঘর্ষ হয়, তখন কিন্তু ইরানও জড়িত হয়ে যাবে। আর পাকিস্তান তো ডেফিনেটলি, পাকিস্তানে আপনি জানেন যে টিটিপি বলে, তাহরিকে তালিবান পাকিস্তান বলে একটা, যেটা ইমরান খান বলে এরা ব্যাড তালিবান আর ওই আফগানিস্তানের এরা হলো গুড তালিবান। তো এই ব্যাড তালিবান যদি আবার অ্যাক্টিভ হয়, যদিও তারা এখন খুব একটা অ্যাক্টিভ নয়, কিন্তু তাহলে পাকিস্তানের জন্য একটা বিরাট সংকট। আর ভারত তো ডেফিনেটলি এক হচ্ছে যে ভারতে হিন্দুত্ববাদের উত্থানের ফলে সেখানে মুসলমান জনগোষ্ঠী অনেকটা মার্জিনালাইজ হয়ে গেছে এবং সেখানে ইউথ ফ্রন্টে অনেকগুলো অর্গানাইজেশন হয়ে গেছে যেগুলা ভারতের মুসলিম জঙ্গি সংগঠন বলা যেতে পারে। এবং বিশেষ করে কাশ্মীরের জন্য একটা আপনি যদি দেখেন, সীমানা দেখেন, তাহলে আফগানিস্তান হয়ে ওয়াখান হয়ে তারা ইজিলি কাশ্মীরে আসতে পারে। তো আর বাংলাদেশ জঙ্গিবাদের একটা বৈশ্বিক ঝুঁকি মনে হচ্ছে যেন তৈরি হচ্ছে। আমি জনাব ইশফাক একটা বিরতির সময় আমার একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে আবারও ফিরছি আলোচনায়। খুব সংক্ষেপে আরো কিছু প্রশ্ন যদি সম্ভব হয় জেনে নেব। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। জনাব এ কে এম শহীদুল হক, আগের অংশে আপনি বলছিলেন জঙ্গিরা উজ্জীবিত হবে, সেখানে বাংলাদেশের মানে কি করা উচিত, আইন শৃঙ্খলা বাহিনীর কি করা উচিত জঙ্গি পরিস্থিতি এবং জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে? উজ্জীবিত হবে মানে যদি হতে পারে, তালেবানরা বলছে তারা তাদের দেশের বাহিরে তারা কোনো মাথা ঘামাবে না এবং কোন জঙ্গি সংগঠনকে তারা সাপোর্ট দেবে না, এবং তালেবানের মাটি জঙ্গি ব্রিডিং গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে না। এগুলো তালেবানরা বলতেছে। তারা যেটা বলছে এটা যদি তারা মনে প্রাণে বলে এবং ফলো করে, তাহলে আশেপাশের দেশগুলিতে জঙ্গিরা বেশি সুবিধা পাবে না। কিন্তু বাংলাদেশকে সতর্ক থাকতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, এদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, গোয়েন্দা নজরদারি করতে হবে। যারা অতীতে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত ছিল, বিভিন্ন মামলা আসামি হয়েছে, বিশেষ করে 17ই আগস্ট 2004-এ যে প্রায় 500 মতো মামলা হয়েছে, ওই আসামিগুলি কোথায় আছে এবং যারা নিষ্ক্রিয় ছিল তারা কোথায় আছে, এগুলি খোঁজখবর রাখতে হবে। আর যারা আফগান থেকে ফেরত আসবে, সে যেই হোক, তার সম্বন্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। যদি দেখা যায় সে কোনো চাকরি বাকরি করতে গেছে, সরকারি কর্মকর্তা হয় বা কোনো এনজিও কর্মকর্তা হয়, তাহলে তো সমস্যা বেশি হবে না। কিন্তু অন্যভাবে যদি সে ফেরত আসে, তার পাসপোর্ট চেক করে এয়ারপোর্ট গুলি, ল্যান্ডপোর্ট গুলিতে এই স্ক্রিনটা করতে হবে। যদি এরকম মনে হয় যে সে হয়তো যুদ্ধ করতে গেছে বা তালেবানদের আহ্বানে গেছে, তাহলে তাকে তো অবশ্যই কাশ্মীরতে নিয়ে যেতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত তার সাইকোলজি চেঞ্জ না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে তো বাহিরে রাখাটা নিরাপদ না।
জি, সরকারকে আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত তৎপর হতে হবে। অনেক ধন্যবাদ। সতর্ক থাকতে হবে বলে বলছেন। আমি জনাব ইশফাক ইলাহি চৌধুরী, তালেবানরা যা বলছে তা কি তারা সত্যি তারা মানে ধারণ করছে, সেটি ধারণ করে বলছে, যেটি জনাব শহীদুল হক যে প্রশ্নটি তুলছিলেন এ বিষয়ে কি বলবেন? তারা মানে এখন দেশের নামই আবারও পরিবর্তন করে ইসলামিক এমিরেটস অফ তালিবান অফ আফগানিস্তান রাখবার কথা বলছে। তারা নারীর বাইরে কাজ করতে পারবে এমনটা বলছে। তারা বলছে কূটনীতি জোরদার করার বিষয়ে তারা এখন বেশি মানে তাদের তৎপর থাকবে। আসলে কি তাদের নীতি পরিবর্তন হচ্ছে? আমার তো যেটা আমরা আশা করতে পারি যে আমরা কিছুদিন দেখবো যে কি তাদের কথা এবং কাজের মধ্যে সমন্বয় আছে কিনা। একটা সুযোগ তাদেরকে দিতেই হবে, এবং তারা যদি আন্তর্জাতিক যেটাকে অ্যাকসেপ্টেবিলিটি বলি, যে আন্তর্জাতিক পরিমণ্ডল তাদের যদি গ্রহণযোগ্যতা বাড়াতে চায়, তাহলে নিশ্চয়ই তাদেরকে কিছু আন্তর্জাতিক আইন কানুন মেনেই চলতে হবে। এবং তারা যদি মানবাধিকার এবং বিশেষ করে মহিলাদের অধিকার যদি হরণ করে, তাহলে তারা একঘরে হয়ে পড়বে। এবং ঠিক গতবার যেরকম হয়েছিল, গতবার 4 বছর তারা ক্ষমতায় ছিল, কিন্তু পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত আর তুর্কমেনিস্তান, 3টা রাষ্ট্র তারা স্বীকৃতি দিয়েছিল, আর পৃথিবীর কেউ তাদেরকে স্বীকৃতি দেয়নি। এখনো কিন্তু তারা যদি স্বীকৃতি পেতে চায়, তারা যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢুকতে চায়, জাতিসংঘের সদস্যপদ বলুন, ওয়ার্ল্ড ব্যাংক বলুন, আমাদের ইভেন সার্কে যদি তারা সদস্যপদ রাখতে চায়, তাহলে তাদেরকে মিনিমাম কিছু রাষ্ট্রীয় চরিত্র তাদেরকে ধারণ করতে হবে, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল। কিন্তু সেজন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। আমি আশা করবো এটাই আফগানিস্তানের জনগণের জন্য সব থেকে ভালো প্রেসক্রিপশন। আর সব থেকে খারাপ প্রেসক্রিপশন যেটা হতে পারে সেটা হচ্ছে তারা জঙ্গিবাদ এক্সপোর্ট করলো, তারা নিজেদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হলো, ভাঙ্গন হয়ে ঠিক যেভাবে মুজাহিদিনরা আভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছিল, এখানেও সেটার সম্ভাবনা আছে। একটা মোল্লা ওমরের গ্রুপ আছে এখানে, তার ছেলে, আজকে দেখলাম হাক্কানি গ্রুপ, উইচ ইজ বেসিক্যালি পাকিস্তানের বেস, তারও একজন ক্যান্ডিডেট একটা ইম্পর্টেন্ট পোস্টে সেখানে চেষ্টা করছে। যখন এসব জিনিস আসবে, তখন কিন্তু ভাগ বাটোয়ারার ক্ষেত্রে ভেঙে পড়তে পারে, তখন কিন্তু আপনার টোটাল ক্যাওস হয়ে যাবে। এবং এই যে অনেক ধন্যবাদ জনাব ইশফাক ইলাহি চৌধুরী। ভালো হলে কি হতে পারে, খারাপ হলে কি হতে পারে, দুটো পরিণতির কথা আপনি বলছিলেন। জনাব হুমায়ুন কবির, আপনি কি ধারণা করতে পারেন? বাংলাদেশ বলছে নিয়মতান্ত্রিক সরকার গঠন না করলে কাউকে শুভেচ্ছা জানাবে না, মানে বৈশ্বিক স্বীকৃতি কি পাবে? সামনে কেমন পরিণতি আপনার মনে হয়? না, বাংলাদেশ যেটা বলেছে আমি এটা যুক্তিসঙ্গত মনে করি, 1। আর 2 হচ্ছে যে বৈশ্বিক স্বীকৃতি তো নিশ্চয়ই, যেটা ইশফাক ভাই বলছিলেন, আফগানিস্তানকে বা নতুন সরকার, তারা এখনো সরকার গঠন করেনি, তালেবান সরকার গঠন করলে কয়েকটা বিষয় তাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট হতে হবে, আর রাইটস, মানুষের অধিকার যেগুলো আছে তার প্রতি সম্মান তারা দেখাতে হবে, তার প্রতি নারীদের সম্মান থেকে শুরু করে বিভিন্ন জাতি গোষ্ঠীর সম্মান বলে, আন্তর্জাতিক যেসব কনভেনশন আছে তার প্রতি রেসপেক্টফুল থাকতে হবে। তো এই বিষয়গুলো যদি হয়, তাহলে হয়তো তারা একটা দায়িত্বশীল এবং স্বাভাবিক রাষ্ট্র হিসাবে বা সরকার হিসাবে আন্তর্জাতিক সমর্থন যেটা সেটা পাবে। আর যদি তা না হয়, তাহলে সেটা তারা পাবে না। তবে আমার মনে হয় 3টা কারণে এবার পরিবর্তন হয়তো আসতে পারে। একটা হচ্ছে আফগানিস্তানে একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছে গত 20 বছরে, তাদের চাহিদা, তাদের বাস্তবতার প্রেক্ষিতে যে সরকারি আসুক তাকে এটা মাথায় রাখতে হবে, মাথায় রেখে কাজ করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আন্তর্জাতিকভাবে আফগানিস্তানের প্রতিবেশীরা যে পরিমাণ সংযুক্ত হয়ে আছে ইতিমধ্যেই আফগানিস্তানের সাথে, যেটা আগে কখনো ছিল না, কাজে তাদের একটা প্রভাব কিন্তু এখানে থাকবে। আর 3rd হচ্ছে, গতবার যখন তালেবানরা রাষ্ট্র শাসন করেছে তখন কিন্তু আন্তর্জাতিক রীতিনীতি অত কঠিন ছিল না। 99 সাল থেকে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি বলে একটা, আইসিসি বলে একটা সংগঠন আছে। তারা যদি নাগরিক অধিকার বা আইন বিরোধী কাজ করে, অভ্যন্তরীণ কাজের জন্য তাদেরকে আন্তর্জাতিক মহলের কাছে দায়বদ্ধ হতে হবে। এই বিষয়গুলো অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। আমাদেরকে অপেক্ষা করতে হবে সামনে কি পরিস্থিতি সেটা জানবার জন্য। এটি অন্তত স্পষ্ট যে ধন্যবাদ হুমায়ুন কবির, অনেক ধন্যবাদ জনাব ইশফাক ইলাহি চৌধুরী এবং এ কে এম শহীদুল হক। আপনাদের 3জনকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা সাথে ছিলেন এতক্ষণ।